দুহাতে নিজের মুখ চেপে ধরে আছে আরোহী। পরপর নিঃশ্বাসে বুক উঠানামা করছে তার। বড় বড় চোখে চেয়ে আছে থালার মধ্যে রাখা রক্তাক্ত কাটা মাথাটার দিকে। জীবনে প্রথমবার এমন ভয়ঙ্কর কিছুর সাথে তার সাক্ষাৎ। একপাশে খাবারের প্লেট, অপর পাশে কাটা মাথা, তাও রক্তে মাখামাখি। তা দেখেই তীব্র ভয়ের সাথে গা গুলিয়ে আসছে তার। নিজের মাঝে অস্বাভাবিকতা অনুভব করতেই মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। ওয়াশরুমে প্রবেশ করেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বমি করে ফেলে সে। অতঃপর দুহাতে চুলগুলো পেছনের দিকে সরিয়ে মাথা তুলে তাকায় আয়নার দিকে। পরপর শ্বাস ছেড়ে নিজেকে দেখে নিল খানিকটা সময়। অতঃপর আচমকাই হু হু করে কেঁদে উঠে সে। ফ্লোরে বসে পড়ল দেওয়াল ঘেঁষে। মেয়েটার বলা রাজের পরিণতি শব্দটা ভাবতেই চক্ষু জোড়া চিকচিক করে ওঠে তার। অশ্রুশক্তি নয়নে মুখ চেপে ধরে আকুতি মিশ্রিত স্বরে বলে ওঠে, তাকে তুমি রক্ষা করো আল্লাহ। অন্যদিকে রাজের কাছে পাঠানো হয় 5টা রক্তাক্ত নিতর দেহ। তার মাঝে একটা দেহ মাথাহীন। তার হাতের মুঠোয় একটা রক্তে মাখা চিরেকুট। তা হাতে নেয় রাজ। খুলে দেখে একটা ছোট্ট লেখা। মাথাটা আরোহীর কাছে, তবে সে ভালো আছে, চিন্তার কিছু নেই। মুহূর্তেই যেন পুরো শরীর শিউরে ওঠে রাজের। চিনচিন করে ওঠে বুকের ভেতরটা। কারণ সে ভালোই জানে আরোহীর মতো মেয়ে কখনোই এসব সহ্য করতে পারবে না। ভাবতেই একটা লম্বা শ্বাসে কাগজটা হাতের মুঠোয় চেপে ধরে রাজ। অতঃপর তাকায় সেই লাশগুলোর দিকে, যারা তার পাশে থাকতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাদের পাশে বসলো নীরব হয়ে। তাদের মেলে রাখা চোখগুলো নিজের হাতে ঢেকে দিল। কিছুটা সময় বসে রইল তাদের পাশে। অতঃপর তার পাশে থাকা ছেলেগুলোর দিকে চেয়ে শান্তস্বরে বলে, তাদের দাফনের ব্যবস্থা করো। সন্ধ্যার দিকে জানাজা ও দাফন কার্য সম্পূর্ণ হয় তাদের। পাশাপাশি সারিবদ্ধভাবে 5টা কবর। শেষ বিদায়ে তাদের পাশে বসলো রাজ। তীব্র বিষণ্ণতায় চেহারা ভার হয়ে আছে তার, সেই সাথে নীরবতা। পেছন থেকে তার সাথে থাকা একটা ছেলে নিচু স্বরে বলে উঠে, আমরা কি আমাদের ভাইদের হত্যার হিসাব নিব না? মুহূর্তেই রাজ একটা কবর থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে বলে, কবে আমরা অত্যাচারীদেরকে শান্তিতে নিঃশ্বাস নিতে দিয়েছি? অবশ্যই আমরা তাদেরকে এর জবাব দ্বিগুণ করে ফিরিয়ে দিব। হাত মুষ্টিবদ্ধ করে মাথা তুলে তাকায় ছেলেগুলো, যেন রাজের কথায় তীব্র বিশ্বাস ও শক্তি খুঁজে পেয়েছে তারা। অবশ্যই তাদের ভাইদের প্রতিশোধ দ্বিগুণ করে নেওয়া হবে। বোনকে নিয়ে আলাদা থাকায় আপাতত বন্ধুমহল থেকে আলাদা হয়ে দিন পার করছে তুষার। তবুও কাছাকাছি বাসা, হালকা দূরত্ব ব্যতীত সবটা আগের মতোই আছে। সন্ধ্যায় কিছু সময়ের জন্য রাজের বাসায় ফিরে আসলো সে। দেখে রাজ বাসায় নেই, কোথায় আছে সেই সম্পর্কেও অবগত নয় সে। একসাথে বসে আছে নিবিড় ও তুষার। সাকিব বের হওয়ার জন্য তৈরি হয়েছে। সৌজন্যতামূলক বিদায় নিতে এগিয়ে আসে তাদের দুজনের দিকে। হাত মেলানোর সময় নিবিড় চেপে ধরে টেনে বসায় তাকে। চেহারার স্বাভাবিক হাসি ধরে রেখে খানিকটা সরু চোখে চেয়ে বলে, বেশিরভাগ সময় লক্ষ্য করি তুমি বাইরে সময় কাটাও, কোথায় থাকো আর এখনই বা কোথায় যাচ্ছ? পাশ থেকে তুষারও তাকায় তার দিকে। বিপরীতে স্বাভাবিক রইল সাকিব। অতঃপর বলে, এভাবে আর কতদিন? চলার মতো একটা ভালো কাজ খুঁজে পেলেই কিছুটা রিল্যাক্স থাকতে পারবো। বাড়িতে বসে থেকে উপায় নেই, অন্তত নিজের পায়ে দাঁড়াতে হলেও তো চেষ্টা করতে হবে। সেটাই চালিয়ে যাচ্ছি ভাই, আর কি করব। শুনেছি নতুন প্রেমে পড়েছ? নিবিড়ের সহজ প্রশ্নে খানিকটা বিব্রত হয়ে পড়ে সাকিব। নিবিড় হালকা হেসে পুনরায় বলে, আরে লজ্জা পাওয়ার কিছু নেই। প্রায় লক্ষ্য করি ফোনে কথা বলার সময় চেহারায় প্রেম প্রেম ভাব মিশে থাকে। মেয়েটাকে নাম কি? সাকিবের বুঝতে সময় লাগেনি। নিবিড়ও বুঝে ফেলেছে সবটা, তাই একটা শ্বাস ছেড়ে বলে, সৃজনী। তবে প্রেমিকা না ভাই, জাস্ট ফ্রেন্ড হয়। তার মানে এখনো পদোন্নতি হয়নি? ভালো ভালো, চালিয়ে যাও, শুভকামনা। খানিকটা হেসেই কথাটা বলে নিবিড়। হালকা হাসে সাকিবও। অতঃপর তাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় সে। অতঃপর তুষার ও নিবিড়ের মাঝে আলোচনার খানিকটা সময় পার হতেই সেখানে উপস্থিত হয় মধু। হাতে 2 কাপ কফি। 2টা কাপ দেখে নিবিড়ের বুঝতে সময় লাগেনি মধু একা কথা বলতে চাইছে তুষারের সাথে, নয়তো 3টা কাপ নিয়ে আসতো। বুঝতে পেরেই একটু ব্যস্ততার বাহানায় উঠে দাঁড়ায় নিবিড়। তুষার বলে, কোথায় যাচ্ছিস আবার? পাশ থেকে মধুও বলে, সমস্যা নেই ভাইয়া, চাইলে বসতে পারেন। যদিও এটা যেতে বলার একটা ভদ্র ধরন। বুঝেই নিবিড় হালকা মৃদু হেসে বলে, সমস্যা নেই, আছি আমি, তোমরা কথা বলো। বলেই সেখান থেকে প্রস্থান করে সে। তুষারের পাশে বসে মধু। মুচকি হেসে 1 কাপ কফি এগিয়ে দেয় তুষারের দিকে। তা হাতে নেয় তুষার। মধু তার কাপে চুমুক দিয়ে বলে, ইদানিং আপনার দেখা তো পাওয়াই যায় না। আগে বেশিরভাগ সময় পাশে পাশে থাকতেন, অথচ এখন থাকেন না, দূরে দূরে থাকেন। মধুর সরল ভঙ্গিতে বলা কথার বিপরীতে তুষার তার কাপে চুমুক দিয়ে বলে, মিস করছিলে? মধু হালকা উপর নিচ মাথা নেড়ে নিচু স্বরে বলে, কিছুটা। বলেই থামলো সে। অতঃপর ফের বলে উঠে, আপনারা বন্ধুরা একে একে আলাদা হয়ে যাচ্ছেন। তুষার বলল, আলাদা হচ্ছি না, কিছু সময়ের জন্য আলাদা থাকতে হচ্ছে। তুষারের কথায় মধু মাথা তুলে ফের বলে, আচ্ছা আপনাদের আরেকটা বন্ধু ছিল, নিখোঁজ হলো বললেন, কি যেন নাম? ও হ্যাঁ, নিলয়। বলেছিলেন নিলয় ভাইয়া একটা ছবি দেখাবেন আমাকে। এরপর নানান ব্যস্ততায় সময় পার করছেন, তাই হয়ে ওঠেনি। এখন তো সেই সময়টাও কেটে গেছে, এখন দেখাবেন? তাকে নিয়ে তোমার এত আগ্রহ কেন? তুষারের সহজ প্রশ্নে মধু সরল ভঙ্গিতে বলে, সত্যি বলতে আপনাদের পুরো বন্ধু মহলটাকে দেখার অনেক ইচ্ছা আমার। তুষার সরাসরি অসম্মতি জানালো না, ঘুরিয়ে পেঁচিয়ে বলে, আচ্ছা দেখাবো, তবে এখন না, অন্য এক সময়।
এখন আমাকে যেতে হবে। বলেই উঠতে চাইলে মধু হাত ধরে ফেলে তার। তুষারের কবজির অংশটা নিজের 2 হাতের তালুতে আবদ্ধ করে নিল মধু। অতঃপর বলে, আর কিছুক্ষণ থাকেন না প্লিজ। খানিকটা চমকে উঠে তুষার। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। কাজেই আশেপাশে তাকিয়ে খানিকটা বিমূঢ় হয়ে পড়ে সে। তাকে নীরব দেখে মধু ফের বলে, আচ্ছা আমি কি ভুল কিছু বলে ফেলেছি? আপনি কষ্ট পেয়ে থাকলে সরি। কথাটা অনেকটাই ইনোসেন্ট ভাব নিয়ে বলে মধু, সেই সাথে ভোলাভালা ভাব। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এই ইনোসেন্ট লোকটাতেই অনেক ছেলে খুব বাজেভাবে ফেসে পড়ে। হয়তো তুষারও তার ব্যতিক্রম নয়। বিপরীতে হালকা হেসে অপর হাত সাহস করে মধুর হাতের উপর রেখে বলে, তেমন কিছু না। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো। সন্ধ্যা থেকে চেষ্টা করেও আহমেদ সাইফের সাথে দেখা করার সুযোগ হয়নি রাজের। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলে কথা, দেখা করার অনুমতি পাওয়াটাও কঠিন। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নানান আলোচনা ও বৈঠকে ব্যস্ত তিনি। 9টার দিকে অনুমতি মিলে দেখা করার। খানিকটা ফ্রি হতেই রাজের সম্পর্কে বিস্তারিত শুনে চিনতে সময় লাগেনি তাকে, যার নাম সারা দেশে ছড়িয়ে পড়লেও দেখার সুযোগ হয়নি আহমেদ সাইফের। রাজের পরিচয় জানতেই তাকে ভেতরে নিয়ে আসার আদেশ দেন তিনি। আহমেদ সাইফ অব্দি পৌঁছাতে সতর্কতা স্বরূপ 3 জায়গায় চেক করা হয়েছে রাজকে, কারণ এই পদে থাকা লোকদের নিরাপত্তা খুব কঠোর হয়ে থাকে। রাজ ভেতরে প্রবেশ করতেই ভদ্রতা স্বরূপ হাত মিলিয়ে তাকে বসতে বলল আহমেদ সাইফ। একটা গোল টেবিলের 2 পাশে 2টা চেয়ারে বসে দুজন। আহমেদ সাইফ খানিকটা সরু চোখে চেয়ে বলে, তাহলে আপনি সেই বিখ্যাত রাজ, ব্যবসায়ী যার খ্যাতি পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে। ভেবেছিলাম মোটামুটি বয়স্ক হবেন, বাট এমন যুবককে আশা করিনি। বিপরীতে হালকা হাসের রাজ। অতঃপর বলে, সৎ পথে অটল থাকলে সফলতা নিশ্চয়ই আসবে। যেমন আপনি সৎ বলেই এলোমেলো দেশকে ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরে আনতে সক্ষম হচ্ছেন। রাজের কথাটা খারাপ লাগেনি তার কাছে। চেহারায় খানিকটা হাসির ছাপ ধরে রেখে স্বাভাবিক স্বরে বলে, আপনার সততা সম্পর্কেও শুনেছি আমি। এখন বলুন আমার কাছে কেন এসেছেন? মহামারীর বিষয়ে কথা বলতে। এই মহামারীর জন্য আমি আপনাকে প্রতিষেধক দিব, যা আমার ব্যক্তিগত কোম্পানির তৈরি। তাছাড়া এটা আমার প্রিয়জনের উপর পরীক্ষা করে সফল হয়েছি। বলেই হালকা থামে রাজ। অতঃপর বলে, পুরো খরচ আমি বহন করব। রাষ্ট্র বা জনগণ কেউই এর জন্য আমাকে অর্থ প্রদান করতে হবে না। আশা করি এটা রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট হবে। খানিকটা অবাক হয় আহমেদ সাইফ। যেখানে রাষ্ট্র থেকে দিনরাত চেষ্টা করেও কোনো সুফল মেলেনি, সেখানে একজন ব্যবসায়ীর কথা কতটুকুই বা বিশ্বাসের যোগ্য? তাছাড়া রাজ অন্যভাবে রাষ্ট্র কর্তৃক অনুমতি নিতে চাইলে পরীক্ষা নিরীক্ষা, সরকার কর্তৃক অনুমতি, সব মিলিয়ে বেশ কিছুদিন সময় পার হয়ে যেত। ততদিনে মৃত্যু মিছিলে নিঃশেষ হয়ে পড়তো সব নিয়ে আহমেদ সাইফের সাথে আধা ঘন্টার মতো আলোচনা হয় রাজের। আহমেদ সাইফ বুদ্ধিমান মানুষ। রাজের যৌক্তিক কথাগুলো বুঝতে সময় লাগেনি তার। সবশেষে একটা চুক্তিপত্রের মাধ্যমে সিদ্ধান্ত নেন তিনি। চুক্তিপত্রটি নিয়মমাফিক হলেও খানিকটা ভয়ঙ্কর আগুনের ন্যায়। যেখানে উল্লেখ আছে প্রতিষেধক পরীক্ষা করে তারপর পুশ করা হবে। তবুও এর কারণ যদি রোগীর মৃত্যুর দিকে হেলে পড়ে অথবা তাদের কোনো ক্ষতি হলে রাজ ও তার সাথে থাকা সকলকে জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হবে। চুক্তিপত্রের শর্ত ভয়ঙ্কর জেনেও নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে নির্দ্বিধায় সাইন করে দিল রাজ। তার জীবনের বিনিময়ে হলেও যদি হাজার হাজার মানুষের জীবন বাঁচে তাতে খারাপ কি? প্রতিষেধক তৈরির কাজ প্রায় শেষের দিকে। মাঝপথে একটা জরুরি খবর পেয়ে বাকিদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে ছুটে যায় রেজওয়ান। বাড়ি পৌঁছে দেখে গেটে দারোয়ান নেই, গার্ডদেরও দেখা যাচ্ছে না। পুরো বাড়িটা খুটখুটে অন্ধকার ও নিস্তব্ধতায় ঘেরা। দেখেই খানিকটা ভয় চেপে বসে মনে। নীরব বাড়ির ভেতরটায় প্রবেশ করে সে। খুটখুটে অন্ধকার বাড়িটাই শুনতে পায় কোনো কিছুটা ঠকঠক শব্দ। রেজওয়ান কে সুযোগ প্রশ্ন করে উত্তর পায়নি। অতঃপর ঘরের লাইট অন করে দিল সে। মুহূর্তে যেন বুকটা কেঁপে উঠে তার। বাড়ির গার্ডদের একটার উপর একটা কি রেখে লাশের স্তব্ধ বানানো। তার উপর বসে একটা বড় সাইজের অস্ত্র দিয়ে নীরবে ফ্লোরে ঠক ঠক শব্দ তুলছে আকাশ। ঘরের লাইট অন করতেই গম্ভীর স্বরে বলে উঠে, স্বাগতম রেজওয়ান। আতকে উঠে রেজওয়ান। বাকরুদ্ধ হয়ে পড়ে সে। আকাশ লাশগুলোর উপরে বসে থেকে বলে, ভয় পেও না, আমরা আমাদের লোকদের কোনো ক্ষতি করি না। ভ্রু কুচকায় রেজওয়ান। আমাদের লোক বলতে আকাশ কি বুঝালো? নীরব থাকলে আকাশ তার দিকে চেয়ে বলে, অবাক হওয়ার কিছু নেই। এখন থেকে তুমি আমার হয়েই কাজ করবে। আমি যেভাবে বলবো সেভাবেই ভ্যাকসিন তৈরি করবে, যেগুলো সরকারি খাতে পাঠানো হবে। এতক্ষণ চুপ থাকলেও রেজওয়ান তীব্র রাগে কিছুটা বলতে যাবে, তার আগেই আকাশ দ্রুত গতিতে উঠে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে হুশ সূচক শব্দ করেই থামিয়ে দেয় তাকে। অতঃপর বলে, অন্তত নিজের স্ত্রী ও সন্তানের জন্য হলেও তুমি এটা করবে। বলেই ফোনে কাউকে ভিডিও কল দিয়ে তার রেজওয়ানের সামনে ধরলো। দেখে ফোনের স্ক্রিনে তার স্ত্রী ও মেয়েকে। তাদের চারপাশে অস্ত্র ধরে রাখা অনেকগুলো লোক। এর মাঝে তার 3 বছরের ফুটফুটে চাঁদের ন্যায় মেয়েটা ফোনের রেজওয়ানকে দেখেই ওপাশ থেকে হেসে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, বাবা বাবা।
মাথার দুই পাশে শিঙের ন্যায় দুইটা ঝুঁটি বাঁধা মেয়েটার। তার পেছনে রেজওয়ানের স্ত্রী কাঁদছে। সবটা দেখেই বুকটা কেঁপে ওঠে রেজওয়ানের। আকাশ কল কেটে দিয়ে ফোন সরিয়ে নিল। অতঃপর রেজওয়ানের দিকে চেয়ে বলে, তারা দুজনই তোমার কাছে পুনরায় ফিরে আসবে যদি আমার কথা মতো তুমি কাজ করো। পরীক্ষার জন্য যে অংশটা পাঠানো হবে শুধুমাত্র সেটাই ঠিকভাবে তৈরি করবে। তারপর অনুমতি পেয়ে যেটা সরাসরি পুশ করার জন্য পাঠানো হবে তা তৈরি করবে যেভাবে আমি বলবো। বলেই থামে আকাশ। খানিকটা সময় নিয়ে পুনরায় বলে ওঠে, তবে হ্যাঁ, রাজ এই বিষয়ে কিছুই জানবে না। এর মাঝেই রেজওয়ান কিছু বলতে যাবে, তার আগেই আকাশ থেকে থামিয়ে দিয়ে বলে, যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে স্ত্রী ও মেয়েকে চিরতরে হারানোর জন্য প্রস্তুত থেকো, যেখানে তাদেরকে পাহারা দেওয়ার জন্য 30 থেকে 40 জন লোক রাখা আছে। একে একে সবাই তোমার স্ত্রীকে গ্যাংরেপ করে অতঃপর হত্যা করবে। স্ত্রীর জন্য মায়া নাই বা থাকতে পারে, মেয়েকে নিয়ে তো একটু ভাবো, কারণ সে এখনো খুব ছোট। বলেই হালকা বাঁকা হেসে রেজওয়ানের কাঁধ স্পর্শ করে আকাশ। অতঃপর বেরিয়ে যায় বাড়ি থেকে। সেই নির্দিষ্ট ব্যক্তি থেকে রাজ ও আহমেদ সাইফের দেখা করার বিষয়ে খবর পেয়েছিল সে। অতঃপর সে ভালোই বুঝতে পারে রাজের তৈরি ভ্যাকসিনের জন্য জনগণের মৃত্যু হলেও আহমেদ সাইফ কখনোই রাজকে বাঁচতে দিবে না। যদি এক ঢিলে দুই পাখি শিকার করা যায় তাহলে মন্দ কি। আকাশ চলে যেতেই ধপ করে ফ্লোরে বসে পড়ে রেজওয়ান। যেন দিকদিশা হারিয়েছে মুহূর্তেই। পুরো শরীরটা কাঁপছে তার। এক ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হয়েছে সে। একপাশে হাজারো মানুষ ও রাজ, অন্য পাশে তার পরিবার। কানে ভেসে আসছে তার ছোট মেয়েটার মিষ্টি কণ্ঠ, যেন অদৃশ্য ভাবে এখনো ডেকে চলেছে, বাবা, বাবা।